নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। বাংলাদেশের পরিস্থিতি আরও বেশি খারাপ হয়েছে সংখ্যালঘু হিন্দুদের জন্য। সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার আরও বেশি বেড়ে গেছে এবং কোনো রকম প্রতিরোধ করার সুযোগ পাচ্ছেন না। তার কারণ শাসন থেকে শুরু করে মিলিটারি, বাংলাদেশ আর্মি, তদারকি সরকার কিছু পোর্শন বাদ দিয়ে ম্যাক্সিমাম চুপ করে বসে আছে। এবং সবথেকে বড় নক্কারজনক যে ঘটনা সেটা হচ্ছে যে, এবং যেটা নিয়ে সারা দেশে এবং বিদেশেও প্রতিবাদে ঝড় উঠেছে এবং সেটা কিন্তু পাকিস্তানেও দেখা যায়নি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বুয়েট ইউনিভার্সিটি, প্রকৌশলী মানে টেকনোলজিস্টদের যে ইউনিভার্সিটি, মেধাবী স্টুডেন্টদের, সেই ইউনিভার্সিটির গেটের সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ, ইসরায়েল ফ্ল্যাগ অ্যান্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ফ্ল্যাগ গ্রাফিতি করে আঁকা রয়েছে গেটের সামনে, যাতে সবাই সেটা মারিয়ে যেতে পারে, পা দিয়ে যেতে পারে, তার উপর দিয়ে। এছাড়াও বিভিন্ন মাদ্রাসায় সামনে একইভাবে ইন্ডিয়ান ফ্ল্যাগকে রাখা হয়েছে, যাতে মাদ্রাসা থেকে বেরিয়ে এসে, সংলগ্ন মসজিদ থেকে বেরিয়ে এসে সেখানে পা দিয়ে বেরোতে পারবে, ঢুকতে পারে। ভারতীয় জাতীয় পতাকার এই বেইজ্জতি, এই ধরনের অসভ্যতা, নোংরামি, নক্কারজনক ঘটনা পাকিস্তানেও এরকম দেখা যায়নি। যেন পাকিস্তানে কোনো মসজিদের সামনে ভারতীয় পতাকা বা পাকিস্তানের সেরা ইউনিভার্সিটির গেটের সামনে ভারতীয় পতাকা বিছানো রয়েছে, তার উপর দিয়ে সেখানকার স্টুডেন্টরা যাচ্ছে। এতে একটা জিনিস পরিষ্কার যে তদারকি ইউনিট সরকার চূড়ান্ত ব্যর্থ, শুধু ব্যর্থ নয়, নির্লজ্জভাবে সংখ্যালঘু নির্যাতন বা নিগ্রহ হচ্ছে। তাতে এই যে চুপ করে বসে থাকা, তাতে এটা পরিষ্কার বোঝা যায় যে তার সমর্থন রয়েছে। ওদের একটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশের অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে, বিভিন্ন টিভি চ্যানেলে ওদের বা বিভিন্ন জায়গাতে বলার চেষ্টা করছে যে ভারতের যে চিকেন স্নেক, সেই চিকেন স্নেক হচ্ছে নর্থ বেঙ্গলে শিলিগুড়ি সংলগ্ন যে অঞ্চল, সেখান থেকে আসাম যাওয়ার যে 25 থেকে 30 কিলোমিটার যে একটা প্যাসেজ আছে, যার সঙ্গে নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব ভারতের 7টা স্টেট জড়িয়ে রয়েছে। কারণ কানেকশন যে রাস্তা সেটা হচ্ছে এইটাই, এবং সেটাকে চিকেন স্নেক বলা হয়। এবং চায়নার বহুদিন ধরে টার্গেট, যার জন্য ডোকলামের আশেপাশে, মানে শিলিগুড়ি থেকে বেশি দূর না, সেখানে ঘাঁটি গেড়ে আছে এবং সবসময় সে নজর দিয়ে আছে যাতে চিকেন স্নেককে আলাদা করা যায়, যাতে নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যায়। তো বাংলাদেশ সেই একই কথা বলছে। এখন বাংলাদেশে চায়না নতুন করে খেলতে নেমেছে, কারণ চায়না সামনে থেকে খেলে না, পেছন থেকে খেলে। আজকে দেখা যায় যে শ্রীলঙ্কাকে কিভাবে দেউলিয়া করে দিয়েছে, পাকিস্তানও তাই অবস্থা করে দিয়েছে, বাংলাদেশেরও সেটা অবস্থা হবে, সেটা তো পরের ব্যাপার। কিন্তু খেয়াল করে দেখবেন যে বিএনপি বেশ কিছু নেতা নেত্রী কদিন আগে চায়না গেল, ফিরে এলো। 15 জন মৌলবীকে বাংলাদেশ থেকে চায়না নিয়ে যাওয়া হয়েছে, এখনো ফেরেনি, 1-2 দিনের মধ্যে ফিরবে। কিন্তু এরা একটা জিনিস ভুলে যায়, পাকিস্তানের মৌলবী বা বাংলাদেশের মৌলবী বা কট্টরপন্থী ইসলাম যারা প্র্যাকটিস করে, যারা সাপোর্ট করে, তারা একটা জিনিস ভুলে যায় যে চায়নাতে সাবেক যে নাম ইস্ট তুর্কিস্তান, তারপরে সেখানকার অধিবাসীদের উইঘুর বলা হয়, উইঘুরস্তান, সেই স্থানকে তারা নাম চেঞ্জ করলো, জিনজিয়াং করলো। সেখানে কিন্তু মসজিদে ঠিক সময়ে যাওয়ার অধিকার মুসলিমদের নাই। খাদ্যাভ্যাস, যে ফুড হ্যাবিট, সেটাকেও চেঞ্জ করে দিয়েছে। এবং মুসলিমদের কোনো রকম যে ধর্মীয় স্বাধীনতা বলতে কিছু নাই। পাকিস্তান জানে, বাংলাদেশ জানে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে মুসলিম কট্টরপন্থী জামাতের নেতারা জানে, বিএনপির নেতারা জানে, বা হেফাজতের নেতারাও জানে, যেমন পাকিস্তানের নেতা নেত্রীরা সব জানে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু চায়নাকে সমর্থন করে একটাই কারণে, যে চায়নার ফান্ড দেয়, তার উপর নির্ভরশীল পাকিস্তান, এবং পাকিস্তান যে দেউলিয়া হয়ে গেছে, বাংলাদেশ সেই দিকে যাচ্ছে, শ্রীলঙ্কা তাই হয়েছে। আজকে বাংলাদেশ বলছে যে ম্যাক্সিমাম মানুষ যে ভারতের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখার দরকার নেই, কোনো অসুবিধা নেই, ভারতের তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু ভারতের একটা জিনিস খেয়াল রাখা উচিত যে বাংলাদেশকে কেন্দ্র করে 3000 কিলোমিটারের বেশি কিন্তু বর্ডার ভারতবর্ষের রয়েছে। তার মধ্যে 2000 কিলোমিটার বর্ডার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, বাকি যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে তার সঙ্গে এই বর্ডার আছে। সেখানে ভারতবর্ষের আগের যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলেই কিন্তু আজকে বাংলাদেশ হয়েছে, নালে কিন্তু আজও পূর্ব পাকিস্তান থাকতো। ইন্দিরা গান্ধীর স্ট্রং ডিসিশনের জন্য এবং ভারতীয় আর্মির সক্রিয় সহযোগিতা, ভারতীয় নাগরিকদের সক্রিয় সহযোগিতার ফলে কিন্তু আজকে বাংলাদেশ হয়েছে। সেটা বাংলাদেশের বর্তমান নেতৃত্ব ভুলে গেছে। আওয়ামী লীগের নেতা নেত্রীরা সেটা জানতেন। যাই হোক, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, শেখ হাসিনা চলে গেছেন বাংলাদেশ থেকে। এই মুহূর্তে যারা রয়েছে তারা কিন্তু
পাকিস্তান যতটা ভারত বিরোধী তার থেকেও বেশি বাংলাদেশ ভারত বিরোধী হয়ে গেছে, কিন্তু সব থেকে সব টার্গেট হচ্ছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কট্টরপন্থী মুসলমানদের। সবার কথা হচ্ছে না, কারণ বেশ কিছু মুসলিম আছেন যারা চান যে হিন্দুরাও তাদের সঙ্গে থাকুক, তারা বংশ পরম্পরা একসঙ্গে থেকেছেন, সেটা ওদের দেশ। কিন্তু অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা কট্টরপন্থী তারা চান যে হিন্দুরা তাদের প্রপার্টি বিক্রি করে 1.5 থেকে 2 কোটি টাকার প্রপার্টি, সেখানে 8 থেকে 10 লাখ টাকা তাদের দেয়া হচ্ছে, নিলে নাও, না হলে দখল করছে। যেটা 71ও দেখা গেছে বহুল সংখ্যকভাবে, 47 তো ছিলই। তারপরে যেটা হয়েছে সেটা চট্টগ্রামকে কেন্দ্র করে প্রচুর মন্দিরে হামলা হচ্ছে, সাধারণ হিন্দুদের উপর আক্রমণ নেমে আসছে, মহিলারা নির্যাতন হচ্ছে। এত খারাপভাবে যে নির্যাতন হচ্ছে সেগুলো ঠিকভাবে বলতে খারাপ লাগছে। ভারতীয় যে শাসক দল এনডিএ, মূল যে পার্টি সেটা বিজেপি সেটা জানে সমস্ত কিছুই, ইনফরমেশন আসে সমস্ত কিছুই। সেখানে মোদি, অমিত শাহ যা নিজেদের বলেন যে হিন্দুত্বের জন্য তারা লড়ছেন, তারা যদি কোনো ব্যবস্থা নেন সেটা বিশ্বাস করব। কারণ বাংলাদেশ কদিন আগে ভারতবর্ষের মধ্যে ছিল, সাবেক ভারতবর্ষের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ এবং আমাদের যে বর্তমান ভারত মিলিয়ে ছিল ভারতবর্ষ। তো আজকে বাংলাদেশের যারা বাঙালি হিন্দু আছে তারাও কিন্তু ভারতবাসী ছিলেন কদিন আগে, শুধুমাত্র ব্রিটিশদের চক্রান্তে জিন্নাহ থেকে শুরু করে সেই সময়কার যে ঘটনা সেটা আপনারা জানেন, নতুন করে বলছি না। কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে যে আজকে পার্বত্য চট্টগ্রাম যদি ভারতীয় সেনা দখল করে নেন, তাহলে কিন্তু আর একটা রুট ভারতবর্ষের শুধু চিকেন স্নেকের উপর নির্ভরশীল হতে হয় না, তাহলে কিন্তু সি পোর্ট থেকে শুরু করে সমুদ্র, বে অফ বেঙ্গল, সেখানে পার্বত্য চট্টগ্রাম থেকে আরেকটা বড় অ্যাভিনিউ ভারতে খুলে যায়। এবং অবশ্যই বাংলাদেশের এই ধর্মান্ধ যে মুসলিম জনতাদের কিন্তু শিক্ষা দেওয়া যায়, এবং এই শাসককে, নির্লজ্জ শাসক। এবং শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের ওয়েস্টবেঙ্গলের সংলগ্ন যে জেলাগুলো, আসামের সংলগ্ন যে জেলা, ত্রিপুরার সংলগ্ন যে জেলা, মিজোরামের সংলগ্ন যে জেলা, এই জেলাগুলোকে সম্পূর্ণভাবে দখল করে এবং সম্পূর্ণভাবে বাঙালি হিন্দুরা যারা অত্যাচারিত হচ্ছে তাদের জন্যই কিন্তু একটা স্বায়ত্ত শাসন দেওয়া উচিত এবং অটোনোমাস বডি তৈরি করে সেখানে যারা তারা সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, পরবর্তীকালে আমাদের রাজ্যে হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে। কিভাবে কি হবে সেটা তো কূটনৈতিক বিষয় এবং অবশ্যই সামরিক বিষয়। কিন্তু আজকে যে বাংলাদেশের পরিস্থিতি, চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার পরে যে বিক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের হিন্দু জাগরণী মঞ্চের নেতা হিসেবে উনি সারা দেশেই কিন্তু হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কিন্তু উনি মুখ খুলেছিলেন। কিন্তু ওনাকে 1.5-2 মাস পরে অ্যারেস্ট করা হলো। 1.5-2 মাস আগে ওনার এগেনস্টে ভুয়ো মামলা একটা কেস করা হয়েছিল, সেটা আমি আগের পর্ব বলেছিলাম। 1.5-2 মাস পরে কেন করা হলো? সেক্ষেত্রে কি কদিন আগে মোল্লা কলেজ ভাঙচুর হলো, নিজেরাই ভাঙচুর করছে, মুসলিমরা নিজেদের কলেজ ভাঙচুর করছে, সেটা থেকে কি দৃষ্টি ঘোরানোর জন্য চিন্ময় প্রভুকে 1.5 মাস পরে হিন্দু জাগরণী মঞ্চের নেতা তাকে অ্যারেস্ট করা হলো। এবং অ্যারেস্ট করার পরে একটা জিনিস দেখুন, তার যে আইনজীবী আক্রান্ত হলেন উনি আইসিইউতে ভর্তি। কোনো আইনজীবী ওনার হয়ে দাঁড়াচ্ছেন না। কোনো সভ্য দেশে সেটা সম্ভব? পাকিস্তান যেমন ফেলিওর স্টেট, সেটা বাংলাদেশও সেই জায়গায় চলে গেছে। আমরা বলতে পারি যে ফেলিওর স্টেট, মানে ব্যর্থ রাষ্ট্র। 3000 কিলোমিটারের বেশি ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে যে বর্ডার শেয়ার করে। অতএব বাংলাদেশের এই কট্টরপন্থী ইসলাম, যেটা তালিবানের থেকেও ভয়ঙ্কর, সেটা কিন্তু ভারতবর্ষের জন্য প্রচণ্ড বিপজ্জনক এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের জন্য বেশি। কারণ ওয়েস্ট বেঙ্গলে অবভিয়াসলি যে অনুপ্রবেশ জনিত কারণে জনস্ফীতি অনেক আগে থেকেই বেড়ে রয়েছে। 47-এর পর থেকে 71-এ, তারপর থেকে লাগাতার বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও প্রচুর অনুপ্রবেশ হয়েছে এবং তারা বসবাস করছে। এরপরে কিন্তু আরও বাড়বে, জনস্ফীতি বাড়তে শুরু করবে এবং ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি কিন্তু আরও বেশি সমস্যার মধ্যে পড়বে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিএম মমতা ব্যানার্জির কিন্তু স্ট্রংলি প্রোটেস্ট করা উচিত ছিল এবং বলা উচিত ছিল যে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী যাতে সেখানে পাঠানো হয় এবং তারা যেন হিন্দুদের স্বার্থ রক্ষা করতে যেন চেষ্টা করে। কিন্তু উনি সেটা বলেননি। উনি বলেছেন ভারত সরকার যেটা করবে তাদের ব্যাপার। আবার ভারত সরকার যদি কোনো সামরিক অভিযান করে তখন কিন্তু এই তৃণমূল কংগ্রেস, এই মমতা ব্যানার্জি তার বিরোধিতা করবে। কারণ মুসলিম ভোট, রাজনীতির এই চক্রব্যূহের মধ্যে বাঙালি হিন্দুরা সত্যি খুব অসহায়। আজকে কেউ কেউ বলছে যে আদানি যে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভারতবর্ষের, বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ ক্ষেত্রে, এবং আরও ব্যবসায়িক ইন্টারেস্ট রয়েছে। তার জন্য যদি কোনো রকম মুভ না করা হয়, বিদেশ মন্ত্রক থেকে সতর্ক করা হচ্ছে, ঠিক আছে, তাতে কিন্তু এই দমনপীড়ন আটকানো যাচ্ছে না। সেক্ষেত্রে সরাসরি যদি সামরিক অভিযান করা হয় এবং বাঙালি হিন্দুদের এবং অবশ্যই মুসলিমদের মধ্যে যে সুফিজম যারা প্র্যাকটিস করেন, যারা যেমন মাজার ভেঙে দেওয়া হচ্ছে,
সেই সেগমেন্টের মুসলিমদের এবং বাকি সংখ্যালঘু বুদ্ধিস্ট এবং খ্রিস্টানদের সবার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কিন্তু ভারতের মুভ করা উচিত। আপনাদের মনে করিয়ে দিই, কদিন আগে, কিছু সময় আগে নূপুর শর্মা যখন তার মন্তব্যের জন্য সে বিতর্ক তৈরি হয় এবং সেই সময় কাতার গভর্নমেন্ট কিন্তু স্ট্রংলি বিরোধিতা করে, যার ফলে কিন্তু নূপুর শর্মাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আপনারা ভাবুন, নূপুর শর্মাকে তারপর লাইমলাইটে দেখা যায় না। মোদি শাহবুত পাওয়ারফুল নেতৃত্ব, যাদের এক কথায় মোদি নিজেকে তাই বলেন যে রাশিয়া ইউক্রেন ওয়ার শেষ হয়ে যেতে পারে। কিন্তু তাহলে বাংলাদেশি হিন্দুদের স্বার্থের জন্য এত দেরি হচ্ছে কেন? তাদের বাঁচাবার জন্য যত দেরি করছেন, যত সময় নিচ্ছেন, প্রচুর লাইফ লস হচ্ছে, প্রচুর অসম্মানের সঙ্গে মহিলাদের জীবনযাপন করতে হচ্ছে। আমাদের ওয়েস্টবেঙ্গলের যারা ভুক্তভোগী, যারা ওপার বাংলা থেকে এসেছেন অনেক আগে, তারা এখানকার নাগরিক, তাদের মধ্যেও অধিকাংশ যারা কমিউনিস্ট পার্টির মেম্বার, কমিউনিস্ট পার্টি করেন, তাদের ভূমিকাটা খুব নক্কারজনক। এই কারণে তারা যখন বিরোধিতা করে, স্ট্রংলি বিরোধিতা করে না। তাদের পূর্বপুরুষ কিন্তু এই বাংলাদেশের অত্যাচার সহ্য করে তাদের চলে আসতে হয়েছে ভিটেমাটি ছেড়ে, সেটা তারা ভুলে গেছে। কেন না, মুসলিম একটা বড় সেকশন অত্যাচারের জন্য। তারা কিন্তু মুসলিম বিরোধিতা সেইভাবে করেন না। এই অত্যাচার তারা বলে জামাত এবং আরএসএস ভাই ভাই, জামাতে বিরোধিতা করছে আরএসএস, কিন্তু হেফাজতে ইসলাম বা বিএনপি যে এই কট্টরপন্থী যে ইসলাম যেভাবে হিন্দুকে ডিস্ট্রয় করছে, বাংলা হিন্দুর সংখ্যা 6% থেকে আরও নেমে আসছে এবং এত অত্যাচারিত, স্ট্রংলি প্রোটেস্ট করতে দেখা যায় না ভারতীয় কমিউনিস্টদের এবং অবশ্যই বঙ্গজ কমিউনিস্টদের। বাকি রইল বিজেপি প্রতিবাদ করছে। শুভেন্দু অধিকারী বলছেন এরপরে আমরা সীমান্ত দিয়ে আলু পেঁয়াজ ঢোকা বন্ধ করে দেবো। এটা যথেষ্ট নয়। প্রথম কথা হচ্ছে যে শাসক দল, সেন্ট্রালের বিজেপি নেতৃত্ব যদি স্ট্রংলি এই বিষয়ে যদি কোনো স্টেপ না নেয়, তাহলে সত্যি এই নেতৃত্বকে সরিয়ে নতুন নেতৃত্বকে আনা উচিত। আজকে মনে হচ্ছে সত্যি ইন্দিরা গান্ধী যদি থাকতেন, আজকে কিন্তু বাংলাদেশ দখল করতেন বাংলা হিন্দুদের স্বার্থের জন্য। আজকে ইন্দিরা গান্ধী বেঁচে থাকলে অবশ্যই উনি ব্যবস্থা নিতেন এবং সেটা সামরিক, যেটা মোদি অমিত শাহ হাজারবার চিন্তা করছেন এবং তাদের যে দুর্বলতা সেটা প্রকাশ পাচ্ছে। আমরা সমর্থন করছি না, আমরা চাই যত দ্রুত সম্ভব বাংলাদেশের নির্লজ্জ সরকারের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হোক, সরাসরি সামরিক অভিযান করে। ট্রাম্প ক্ষমতায় এসছেন, কদিন পরে কার্যভার গ্রহণ করছেন এবং ইউনুসকে বলা হয় বাইডেন যে প্রেসিডেন্ট, তদারকি প্রেসিডেন্ট এখন, তার মানুষ, তার লোক। আজকে ট্রাম্প এলে আশা করি সিচুয়েশন চেঞ্জ হবে। আমি জানি না ততদিনের জন্য ওয়েট করছে কিনা মোদী সরকার, সেটাও দেরি আছে কিছুটা। তাতেও কিন্তু আরও বেশি ক্ষতি হয়ে যাবে বাংলাদেশি হিন্দুদের। তো বাংলাদেশি যে বাঙালি হিন্দু, তাদের এত বেশি লস হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে খবর আসছে। সেখানে যদি ভারত সরকার চুপ করে থাকে, তাদেরও প্রতি কিন্তু আস্থা থাকবে না, অনাস্থা থাকবে। নতুন নেতৃত্বের জন্য অবশ্যই আরএসএস, বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ যে স্যাফরন ব্রিগেড, তাদেরকেও চিন্তা করা উচিত। আশা করব যাতে ভারত সরকার সদর্থক ভূমিকা নেয় এবং সমস্ত দল যেন তাদের পাশে সমস্ত সিদ্ধান্তে যেন সঠিক থাকে এবং যেন বাধ্য করা হয় বাংলাদেশে সামরিক অভিযান করতে এবং বাঙালি হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে। আজকের মতো আমি এখানে শেষ করছি। ভালো থাকুন। আমার প্রোগ্রাম ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জয় ভারত, জয় বেঙ্গল।